আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা সিনেমা দ্য ক্যাপ্টেনের গল্প নিয়ে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে জার্মানির একজন সৈন্য তার দল ছেড়ে পালিয়ে গিয়ে কিভাবে নিজেদেরই শত শত সৈন্যদেরকে মেরে একটা নিষ্ঠুর গণহত্যা চালিয়েছিল, সেই সত্য ঘটনাটাই উঠে এসেছে আজকের গল্পে। গল্পটা খুবই ইন্টারেস্টিং আর সত্য ঘটনা অবলম্বনে যেহেতু তৈরি করা, তো বুঝতে পারছেন একটা বাস্তব ঘটনা আজকে আপনাদের দেখাতে যাচ্ছি। তো চলুন আর দেরি না করে ইন্ট্রো চলতে থাক, আর আপনারা ততক্ষণে সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতেই আমরা উইলি হ্যারেল্ড নামের একজন জার্মান সৈনিককে দেখতে পাই, যে কিনা তার নিজের সেনাদল থেকে পালিয়ে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছিল। আর তাকে ধরার জন্য তার পিছু পিছু ধাওয়া করেছিল তারই সিনিয়র ক্যাপ্টেন, যার নাম ছিল ক্যাপ্টেন জঙ্কার। তো জঙ্কার তাকে শুধু ধরার জন্য নয়, তাকে মেরে ফেলার জন্য তার দলবল নিয়ে তার পিছু করেছিল। কিন্তু উইলি কোনো রকমে একটা গাছের শেকড়ের নিচে নিজেকে লুকিয়ে ফেলে, যার ফলে ক্যাপ্টেন ঝঙ্কার তাকে আর খুঁজে পায় না। এ যাত্রায় উইলি তার নিজের জীবন বাঁচিয়ে নিতে সক্ষম হয়। উইলি প্রচণ্ড রকমের ক্ষুধার্ত, পিপাসার্ত, এমনকি আহতও ছিল। তবুও সে জীবন বাঁচানোর জন্য সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর বেশ কিছু দূর যাবার পরে তার সাথে আরও একজন জার্মান সৈনিকের দেখা হয়, যে কিনা নিজেও জার্মানির সেনাবাহিনী থেকে পালিয়ে এসেছিল জীবন বাঁচানোর জন্য। আসলে এই সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার মাত্র 2 সপ্তাহ আগের সময়। আর এই সময়টাতে জার্মান সৈনিকেরা সবাই প্রায় বুঝে গিয়েছিল যে তারা আসলে এই যুদ্ধে আর জিততে পারবে না। তাই মিত্র বাহিনীর হাতে বন্দী আর নির্যাতিত হবার থেকে বাঁচতে তারা সেনাবাহিনী থেকে পালিয়ে যাচ্ছিল। তো যাই হোক, প্রচণ্ড ক্ষুধার্ত ছিল তারা দুজনেই। তাই রাতের বেলা তারা একটা বাড়ি থেকে মুরগির ডিম চুরি করার জন্য চলে যায়। কিন্তু তারা চুরি করার সময় বাড়ির লোকজন ঘুম থেকে জেগে গেলে সেখানে তারা উইলির সাথী সেই সৈনিকটাকে ধরে ফেলে। আর কোনো কিছু না ভেবে সেই বাড়ির লোকজন উইলির সাথীকে সেখানে মেরে ফেলে। আসলে জার্মানিতে তখন এমন একটা সময় চলছিল যখন যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় রীতিমতো দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছিল। যে জার্মানি সকল পৃথিবীর উপরে রাজত্ব করতে চেয়েছিল, এখন সেই জার্মানির লোকজনই সামান্য খাবার বা পানির জন্য তাদের নিজেদের লোকদেরকেই মেরে ফেলতো। আইন কানুনের ভয়ানক রকমের অবনতি হবার কারণে যে কোনো ছোটোখাটো কারণেই একটাই মাত্র শাস্তি দেওয়া হতো, সেটা হলো মৃত্যু। তো যাই হোক, এমন বিপদসংকুল পরিস্থিতিতে পেটে ক্ষুধা আর মাথার উপরে প্রচণ্ড বড় বড় বিপদ আপদ নিয়ে এই প্রচণ্ড শীতের মধ্যে দিক বিদিক ছুটে পালাতে থাকে উইলি। আর বরফ শীতল পরিবেশের মধ্যে পালাতে পালাতে উইলি একটা নষ্ট হয়ে পড়ে থাকা জিপ গাড়ি দেখতে পায়। উইলি সেই গাড়িটার ভেতরে একটা বিশাল বড় সুটকেসও খুঁজে পায়, যে সুটকেসটার ভেতরে বেশ কিছু ফলমূল আর একজন জার্মান ক্যাপ্টেনের পোশাক আশাক ছিল। উইলি সেই ফলমূলগুলো খায় আর ঠান্ডা থেকে বাঁচার জন্য সেই ক্যাপ্টেনের পোশাকগুলো পরে নেয়। উইলি নিজেই নিজেকে ক্যাপ্টেন ভাবতে শুরু করে দেয়। আর তখনই সেখানে আরও একজন জার্মান সৈনিক চলে আসে, যে কিনা উইলিকে দেখেই তাকে তাদের ক্যাপ্টেন ভেবে নেয়। সেই সৈন্যটি বলে যে, স্যার, আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে তাই না? আমি জলদি আপনার গাড়ি ঠিক করে দিচ্ছি। সেই সৈন্যটি জলদি সেখানে থাকা গাড়িটা ঠিক করে স্টার্ট করে ফেলে। এরপর উইলি নিজেও সেই সৈন্যটির থেকে তার কাগজপত্র চেয়ে নেয় দেখার জন্য। আসলে উইলি এখন নিজেও এমন একটা ভাব করছিল যেন সে সত্যিকারের ক্যাপ্টেন। তো যাই হোক, এখন তারা দুজন সেই গাড়িটা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আর রাতের বেলা উইলিকে নিয়ে এসে জার্মান সৈন্যটি একটা বারের ভেতরে চলে যায়। সেখানে উইলি সকল নাগরিকদের সামনে নিজেকে ক্যাপ্টেন প্রমাণ করার জন্য সবাইকে উদ্দেশ্য করে অভিবাদন জানায়। কিন্তু উইলির কথায় কেউ বিন্দুমাত্র কর্ণপাত করে না। আসলে এই সময়টাতে জার্মানের লোকজনেরাই জার্মান সৈনিকদের ঘৃণা করতে শুরু করেছিল, কারণ এই সৈনিকদের জন্য যুদ্ধ শুরু হয়েছে। আর তাদের জন্যই জার্মান এখন দুর্ভিক্ষ পরিস্থিতির রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। এছাড়াও এই যুদ্ধের কারণে অনেকেই নিজেদের পরিবার পরিজন, ঘর বাড়ি সবকিছু হারিয়ে ফেলেছিল। কিন্তু তাদের সবাইকে উদ্দেশ্য করে উইলি অনেক বড় গলায় বলে যে চিন্তার কোনো কারণ নেই, এখনও জার্মানিতে আইন কানুন এবং জার্মানির সার্বভৌমত্ব
সার্বভৌমত্ব বজায় আছে। আপনাদের যা যা ক্ষতি হয়েছে তা আমাকে বলুন, সরকারের পক্ষ থেকে আপনাদের সকল ক্ষতিপূরণ দেয়া হবে। উইলির মুখে এমন কথা শুনে লোকজন সবাই উইলিকে ক্যাপ্টেন ভেবে তার কাছে নিজেদের সকল ক্ষতির ব্যাপারটা লিখিতভাবে জানাতে থাকে। এদিকে নিজের অনিচ্ছা সত্ত্বেও সেই বারের মালিক উইলি এবং তার সাথীকে রাতের জন্য খাবার দিয়ে দেয়। আসলে মূলত এই খাবারের জন্যই তারা এখানে এসেছিল। এদিকে রাতের বেলা সেখানে আবার একজন চোর ধরা পড়ে, যে কিনা খাবার চুরি করতে এসে ধরা পড়েছিল। আর নিজের ক্যাপ্টেন পরিচয় বজায় রাখার জন্য উইলি সবার সামনে এসে সেই চোরটিকে গুলি করে মেরে ফেলে। পরদিন সকালে উইলি তার সাথীকে নিয়ে সেই বার থেকে বেরিয়ে সামনের দিকে এগোতে থাকে। আর বেশ খানিকটা পথ পেরোনোর পরে তারা একটা বাড়িতে এসে পৌঁছায়, যেখানে তারা আরও 3 জন জার্মান সৈনিককে দেখতে পায়, যারা কিনা সেই বাড়িতে থাকা জার্মান নাগরিকদেরকে বিরক্ত করছিল। সেই ঘরের ভেতরে ঢুকে উইলি সেই সৈনিকদের বলে, এক্ষুনি থেমে যাও তোমরা। উইলি এই সৈন্যদের কাছে নিজেকে ক্যাপ্টেন হিসেবে পরিচয় দিয়ে বলে যে একটা সিক্রেট মিশনে সে আছে, আর সেই জন্য তার সাহায্যকারী আরও বেশ কয়েকজন সৈন্যের দরকার। তাই সাহায্যকারী হিসেবে সেখানকার সেই 3 জনকেও উইলি বাছাই করে নিজের সাথে নিয়ে নেয়। আর এরপর তারা আরও বেশ অনেকখানি পথ পেরোনোর পরে একটা জায়গায় এসে বিশ্রাম নিতে থাকে। আর তখনই সেখানে আরও 2 জন জার্মান সৈনিক অস্ত্রসহ সেখানে চলে আসে। সেই 2 জন সৈনিকও উইলিকে তাদের ক্যাপ্টেনই মনে করে নেয়। আসলে যুদ্ধের শেষ সময়টায় এসে জার্মান সৈনিকেরা বিক্ষিপ্ত হয়ে পড়েছিল। তারা দলছুট হয়ে গিয়েছিল, এমনকি জীবন বাঁচানোর জন্য তারা দল ছেড়ে পালিয়েও যাচ্ছিল। তো যাই হোক, এখন তাদের সাথে এই নতুন 2 জন সৈন্যও যোগদান করে। আর এখন উইলির দলে মোট 5 জন সৈন্য হয়ে গিয়েছিল। তারা সবাই মিলে আবার পথ চলতে শুরু করে, কিন্তু কিছু দূর যাবার পরেই উইলির গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়। আর তখন তার সাথে থাকা 5 জন সৈন্য উইলির সেই গাড়িটা টেনে সামনের দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু এবার বেশ কিছু দূর যাবার পরে অন্য একটা এরিয়ার আর্মি অফিসারেরা তাদের পথ আটকে দাঁড়িয়ে পড়ে। সেই আর্মি অফিসারেরা উইলির সাথীদের সকলের কাগজপত্র চেক করে এখন তারা এসেছিল উইলির কাগজপত্র চেক করার জন্য। কিন্তু উইলির কাছে তো কোনো কাগজপত্রই ছিল না, তাই সে বেশ ভয় পেয়ে যায়। কিন্তু তখনই সে বেশ বলিষ্ঠ কণ্ঠে বলে ওঠে যে আমি এই অপমান কখনোই সহ্য করব না, আমি একজন ক্যাপ্টেন। তখনই সেই আর্মি অফিসারদের জেনারেল সেখানে এসে ক্যাপ্টেনকে বলে, আমি আপনার কাগজপত্র চেক করতে চাই, আমি নিজেও একজন ক্যাপ্টেন। উইলি বলে যে দেখো, তুমি কিন্তু ভুল করছো, আমাকে জার্মান হাই অথরিটি থেকে এখানে পাঠানো হয়েছে একটা গোপন মিশনের জন্য। জেনারেল তাকে বলে যে কেমন হাই অথরিটি, আর কারাই বা তাদের সদস্য। আর উইলি এখন বলে যে আমাকে স্বয়ং হিটলার এখানে পাঠিয়েছে একটা গোপন মিশনের জন্য। কিন্তু জেনারেল তবুও তার কাছ থেকে কাগজপত্র চেক করবে বলে তাকে সাফ জানিয়ে দেয়। কিন্তু কোনো উপায় না পেয়ে উইলি তার পকেট থেকে কাগজপত্রগুলো বের করে, কিন্তু সেই কাগজে উইলির নাম বা ছবি কিছুই ছিল না, কারণ সেই কাগজগুলো তো ছিল আসলে যার ড্রেস সেই লোকটির। সে তার কাগজপত্র জেনারেলের হাতে দেবার আগে আরো বেশি বলিষ্ঠ কণ্ঠে বলে ওঠে যে আমি নিজেও একজন ক্যাপ্টেন, তুমি যে আর্মি জেনারেল সেটা তুমি আগে আমাকে প্রমাণ করো, তুমি নিজের কাগজপত্র আগে আমাকে দেখাও। উইলির এমন বলিষ্ঠ কণ্ঠ আর ভাবভঙ্গি দেখে সেই জেনারেল ভেবেই নেয় যে উইলি হয়তো সত্যি কোনো গোপন মিশনের জন্য নিয়োজিত আছে, যে কিনা স্বয়ং হিটলারের উপাধি প্রাপ্ত। তাই সেই জেনারেল এখন উইলির কাগজপত্র আর চেক করে না। জেনারেল উইলিকে বলে যে আসলে গত কয়েকদিনে আমাদের এই সেনানিবাস এলাকা থেকে বেশ কয়েকজন সৈন্য পালিয়ে গেছে, আর তারা এইসব ভুয়া কাপড় চোপড় পরে এসে প্রায়ই এই এলাকা থেকে ডাকাতি করে নিয়ে যাচ্ছিল। তো তাই এইসব চেক করা জরুরি ছিল আমার জন্য, আমাকে ক্ষমা করে দিবেন ক্যাপ্টেন। উইলি বলে যদি এমনটা হয়ে থাকে তাহলে সবার আগে আমি তাদেরকে ধরে সাজা দেব, আর এই কাজ করার জন্য তোমার যত প্রকার সাহায্য দরকার তা আমি করব। জেনারেল তার কথা শুনে তাকে নিয়ে চলে যায় তাদের ক্যাম্পের উদ্দেশ্যে। ক্যাম্পে যাওয়ার পরে সেখানে উইলির সাথে দেখা হয়ে যায় ক্যাপ্টেন জঙ্কারের। জঙ্কার ছিল সেই ক্যাপ্টেন যে কিনা সিনেমার শুরুতে উইলিকে মারার জন্য তার পেছনে ধাওয়া করেছিল। কিন্তু এতদিনে আসলে জঙ্কার উইলির চেহারা আসলে ঠিকভাবে মনে রাখতে পারেনি। সে উইলিকে বলে যে তোমাকে দেখে আমার চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না, তবে চিন্তা করো না, আমার স্মৃতিশক্তি কিন্তু খুবই প্রখর, আমার খুব জলদি মনে পড়ে যাবে। এরপর তারা সবাই মিলে চলে আসে
একটা বন্দি ক্যাম্পে, যেখানে অনেক জার্মান বিশ্বাসঘাতক সৈনিকদের বন্দি করে রাখা হয়েছিল। এখানে বন্দীদের গার্ড দেয়া সকল গার্ডের যে লিডার ছিল তার নাম ছিল ক্যাপ্টেন কার্ল। তো ক্যাপ্টেন জঙ্কারের সাথে যখন কার্ল দেখা করে তখন কার্ল উইলিকে দেখে মনে করে যে এখানে উইলি হয়তো বন্দীদের কোর্ট মার্শাল করার জন্য এসেছে, কিন্তু ক্যাপ্টেন জঙ্কার কার্লকে বলে যে না, ক্যাপ্টেন উইলি এখানে আসলে হিটলারের আদেশে কোনো একটা গোপন মিশনে এসেছে। এরপর সেই গার্ড কার্ল ক্যাপ্টেন উইলি এবং ক্যাপ্টেন জঙ্কারকে বলে যে এখানে থাকা বন্দি বিশ্বাসঘাতক সৈন্যরা মাঝে মাঝে জেলখানা থেকে পালিয়ে যায়, আর তারা পালিয়ে গেলে আশেপাশে জার্মান নাগরিকদের খুবই বিরক্ত করে, তারা তাদের থেকে লুটপাট করে, তাদের মারধর করে। আমরা এদের এমন ব্যবহারে খুবই অতিষ্ঠ, আর এরা একবার পালিয়ে গেলে এদের ধরা খুবই মুশকিল, আর কোর্ট থেকে কোনো আদেশ না আসার কারণে আমরা এদের সাথে কিছু করতেও পারছি না। জার্মান নাগরিকদের নিরাপত্তা প্রদানের স্বার্থে এদের একটা ব্যবস্থা করতেই হবে। উইলি কার্লকে বলে যে হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আর এক্ষেত্রে আমি তোমাদের সাহায্য করতে পারবো, কিন্তু তার আগে আমার বন্দীদের সাথে দেখা করতে হবে। আর এরপর সেখান থেকে ক্যাপ্টেন জঙ্কার চলে যায় তার নিজের ক্যাম্পের উদ্দেশ্যে, আর কার্ল ক্যাপ্টেন উইলি এবং তার সাথীদেরকে নিয়ে চলে আসে এই জেলখানায় আটকে রাখা বন্দীদের মাঝে। আর সেখানে উইলি আর তার সাথীদেরকে রেখে এই জেলখানার ওয়ার্ডেনকে ডাকার জন্য চলে যায় কার্ল। আর এখানে বন্দীদেরকে একা পেয়ে উইলির সাথী সৈন্যরা সকল বন্দীদেরকে প্রচন্ড রকমের মারধর করতে থাকে, এমনকি তাদের থেকে সকল টাকা পয়সাগুলো ছিনিয়ে নেয় তারা। আর এরপর কার্ল যখন আবার উইলির সাথে দেখা করে তখন উইলি কার্লকে বলে যে আমরা জার্মান নাগরিকদের নিরাপত্তার খাতিরে এই সকল বন্দীদেরকে মেরে ফেলবো। উইলির কথা শোনা মাত্রই কার্ল রাজি হয়ে যায়। কার্ল তার সৈন্যদেরকে বলে যে জেলখানার কোনায় বড়সড় একটা গর্ত করার জন্য, কারণ সেখানেই তারা বন্দীদেরকে মেরে সেই গর্তের মাঝে পুঁতে রাখবে। আর এরপর যখন সৈন্যরা সেখানে গর্ত খোঁড়া শুরু করে দিয়েছিল তখন এই জেলখানার ওয়ার্ডেন গর্ত খোঁড়া দেখে বুঝে যায় যে কার্ল এবং ক্যাপ্টেন উইলি কোনো না কোনো ভয়ঙ্কর পরিকল্পনা তো অবশ্যই করছে। আর এই সব কিছু দেখে জেল ওয়ার্ডেন উইলির কাছে চলে যায় এবং সে উইলিকে বলে যে আমাদের কাছে জাস্টিস ডিপার্টমেন্ট থেকে কোনো অর্ডার আসেইনি, যার কারণে আমরা বন্দীদেরকে মারতে পারি। আর আমি তো তোমার ব্যাপারে কোনো তথ্যও জানি না, তুমি ব্যাস উড়ে এসে জুড়ে বসে এতগুলো কয়েদিকে মেরে ফেলতে পারো না। আমি তোমার পেপারস চেক করতে চাই। উইলি বলে আমাকে স্বয়ং হিটলার এখানে পাঠিয়েছে, আর তিনি আমাকে এই স্পেশাল ক্ষমতা দিয়েছেন যার কারণে আমি যা ইচ্ছে তাই করতে পারি। ওয়ার্ডেন এখন তার সিনিয়রকে ফোন করে আর তাকে বলে যে এখানে ক্যাপ্টেন উইলি নামের একজন লোক এসেছে যে কিনা জেলখানার কয়েদিদেরকে মেরে ফেলতে চায়, এমনকি এর আগেও সে 5 জন কয়েদিকে মেরে ফেলেছে। এরপর সেই সিনিয়র উইলির সাথে কথা বলে, আর উইলি তাকে বলে যে আমি যে 5 জনকে মেরে ফেলেছি তারা সবাই অপরাধী ছিল, তারা এখান থেকে পালিয়ে অনেক লোকজনকে লুটপাট করেছে, আর হিটলার আমাকে স্পেশাল পাওয়ার দিয়েছে, আমি তো শুধুমাত্র তার পাওয়ারগুলো ব্যবহার করে জার্মান নাগরিকদের নিরাপত্তা প্রদান করছি। আর এরপর ওয়ার্ডেনকে তার সিনিয়র বলে যে কালকে অবধি তোমাদের অপেক্ষা করতে হবে। কালকে সেই সিনিয়র এই জেলখানাতে এসে নিজে ক্যাপ্টেন উইলির ইনকোয়ারি করবে এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে তারা বন্দীদের সাথে কি করবে, তারা তাদেরকে মারবে নাকি জেলখানায় জাস্টিস ডিপার্টমেন্টের অর্ডারের অপেক্ষা করবে। ওয়ার্ডেন উইলিকে বলে যে তুমি কালকের আগে কিচ্ছু করতে পারবে না। আর এই কথা শুনে উইলি সেখান থেকে চলে যায়, আর তার পিছু পিছু যেতে থাকে এই জেলখানার গার্ড অফিসার কার্ল। কার্ল আসলে এই কয়দিনে উইলিকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে ফেলেছিল। কার্ল আসলেই উইলিয়ের সকল সিদ্ধান্তে প্রচণ্ড রকমের খুশি ছিল, তাই সে আর উইলি মিলে জাস্টিস ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে এটা বিশ্বাস করাতে সক্ষম হয় যে উইলি আসলেই হিটলারের নিয়োগ করা একজন স্পেশাল ক্যাপ্টেন যার কাছে স্পেশাল পাওয়ার আছে, আর সে কিছু গোপন একটা মিশনের জন্য জার্মানিতে ঘুরে বেড়াচ্ছে। তাই উইলির আদেশ পালন করায় তাদের কর্তব্য। এই সব কিছু শুনে জাস্টিস ডিপার্টমেন্টের সেই
সিনিয়র জেলখানার ওয়ার্ডেনকে ফোন করে বলে যে উইলি যা কিছু করছে ওকে করতে দাও, উইলির কাছে হিটলারের দেয়া স্পেশাল পাওয়ার আছে। এখন ওয়ার্ডেন কার্ল এবং উইলিকে আর বাধা দিতে পারে না। আর এই সুযোগে কার্ল এবং উইলি জেলখানায় থাকা 30 জন সৈন্যকে নিয়ে সেই গর্তের ভেতরে চলে আসে আর তারপর ব্রাশ ফায়ার করে সকল কায়েদিকে সেই গর্তের ভেতরে মেরে পুঁতে রেখে দেয়। এরপর সন্ধ্যার দিকে আবার জেলখানা থেকে আরও 30 জন কায়েদিকে সেই গর্তের ভেতরে নিয়ে আসা হয় এবং তাদেরকেও ব্রাশ ফায়ার করে সেখানেই মেরে ফেলা হয়। এখন গর্তটাকে মাটি দিয়ে পূরণ করার জন্য বাকি কয়েদিদেরকে বলা হলে কায়েদিরা তাদেরকে পরিষ্কারভাবে কাজ করতে অপারগতা জানায়, কারণ তারা বুঝে গিয়েছিল যে এখানে যা কিছু হচ্ছে তার সব কিছুই খুবই খারাপ হচ্ছে। এদিকে জেলখানার ওয়ার্ডেন এই সকল বিষয় নিয়ে খুবই চিন্তিত ছিল। সে একটু গভীরভাবে লক্ষ্য করলে খেয়াল করে যে উইলির পরনের প্যান্টটা আসলে তার নিজের মাপের নয়, যেন সে অন্য কারো প্যান্ট পরে এখানে চলে এসেছে। ওয়ার্ডেনের এখন সন্দেহ হয়ে যায় যে উইলি কি আসলেই এখানে হিটলারের আদেশ পালন করতে এসেছে নাকি অবৈধভাবে খুন করার জন্য এসেছে। এরপর ওয়ার্ডেন আবার তার সিনিয়রকে ফোন করলে তার সিনিয়র তাকে বলে যে তোমার যেগুলো সন্দেহ হয় তুমি সেই সব কিছু আমাকে লিখিত দাও। আর এই কথা শোনার পরে ওয়ার্ডেন এখন তার সাথীকে বলে যে আমি শহরে চলে যাচ্ছি, এমনিতেও এখানে আমার হাতে কোনো পাওয়ারই নেই, এখানে থাকার কোনো মানেই হয় না। এই সব কিছু বলে ওয়ার্ডেন আসলে তার সন্দেহের ব্যাপারটা লিখিত দেওয়ার জন্য শহরে তার সিনিয়রের কাছে চলে যায়। অপরদিকে উইলি আজকে প্রচণ্ড খুশি ছিল, তাই সে তার সাথী সৈনিকদেরকে নিয়ে একটা পার্টির আয়োজন করে। সেখানে তারা সবাই অনেক মজা করে, কিন্তু এক পর্যায়ে সেখানে দুই গ্রুপের মধ্যে মারামারি বেঁধে যায়। তো যাই হোক, কোনো রকমে মারামারি শেষ করে উইলি যখন পার্টি হাউস থেকে বের হয়ে আসে তখন সে দেখতে পায় সেখানে আরও কিছু বন্দী এখনও বেঁচে আছে, অর্থাৎ যাদেরকে মারা এখনও বাকি আছে। উইলি এক মুহূর্ত দেরি না করে সেই সৈনিকদের হাত বেঁধে তাদেরকে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে বলে। আর সৈনিকেরা যখনই দৌড়ে পালিয়ে যেতে থাকে তখনই পেছন থেকে উইলি তাদের উপরে গুলি করে তাদেরকে সেখানেই মেরে ফেলে। আসলে উইলি এখানে যে 90 জন সৈন্যকে মেরে ফেলেছিল তারাও যে খুব একটা ভালো ছিল এমনটা নয়। এই সৈনিকেরা আসলে সেনাবাহিনী ছেড়ে যাবার পরে জার্মানির সাধারণ নাগরিকদের অনেক বিরক্ত করেছিল, তাদের লুটপাট করেছিল, তাদের মারধর করেছিল, এমনকি জার্মান নারীদের ইজ্জত লুটে নিয়েছিল তারা। এই জন্যই তাদেরকে ধরে এই জেলখানায় বন্দি রাখা হয়েছিল। তো যাই হোক, এই ঘটনার পর দিন সেই জেলখানার উপর দিয়ে মিত্র বাহিনীর সৈন্যরা একটা ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক করে। আকাশ থেকে বড় বড় বোমা এসে সম্পূর্ণভাবে এই পুরো এলাকাটাকেই ধ্বংস করে ফেলে। সেখানে থাকা প্রায় সকল লোকজন এই বোমা হামলায় মারা যায়, কিন্তু উইলি আর তার কিছু সাথী এই হামলার পরেও কোনো রকমে বেঁচে যায়। তাই উইলি তার সাথীদেরকে এখন বড় বড় পোস্টে নিয়োগ দিয়ে দেয় আর তারা সবাই মিলে এখন শহরে চলে আসে। আর শহরে আসার পরে তারা রাস্তাঘাট, বাড়িঘর সবখানে থাকা সাধারণ জার্মান নাগরিকদেরকেই লুটপাট করতে থাকে। শহরের একটা হোটেলে উইলি তার সাথীদেরকে নিয়ে বসবাস করত। সেখানে উইলির সাথে একজন মেয়ের সখ্যতা গড়ে ওঠে, কিন্তু উইলির একজন সাথী সেই মেয়েটার সাথে বাজে ব্যবহার করে, যেটা দেখে উইলি তার সাথীর উপরে প্রচণ্ড রেগে যায় আর তাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়ে দেয়। আসলে উইলি এতদিনে শহরে নিজেরই আইন কানুন অনুযায়ী নিজেরই একটা আদালত খুলে বসেছিল। তো যাই হোক, পরদিন সকালবেলা সেই হোটেলে স্থানীয় আর্মি অফিসারেরা চেকিং করার জন্য হানা দেয়। আর সেই আর্মি অফিসারেরা উইলি এবং তার সাথীদের সবাইকে ধরে ফেলে। সেই আর্মিরা আদালতের কাছে উইলি এবং তার সাথীদের করা জেলখানার সেই হত্যাকাণ্ডের ব্যাপারটা তুলে ধরে। আদালতে উইলিকে নিয়ে অনেক লম্বা সময় ধরে একটা কেস চলে, কিন্তু তবুও আদালত এত কিছু জানার পরেও উইলিকে একটুও সাজা দেয় না, কারণ আদালত মনে করত যে উইলি আসলে যা কিছু করেছে তা জার্মানির নাগরিকদের ভালোর জন্যই করেছে। কিন্তু এখন উইলিকে একদম সম্মুখ যুদ্ধ করার জন্য বার্লিনে যেতে হবে, যেখানে হিটলার আছে, কারণ হিটলারের দিকে লাগাতার মিত্র বাহিনীর সৈন্যরা এগিয়ে যাচ্ছিল। আর তাকে বাঁচানোর জন্য উইলির মতো এমন সাহসী যোদ্ধাকেই আদালত বাছাই করে। কিন্তু উইলিকে বার্লিনে পাঠানোর আগেই উইলি সেই শহর থেকে পালিয়ে চলে যায়।
আর সিনেমার একদম শেষে আমাদের দেখানো হয় যে উইলি একটা জঙ্গলের ভেতরে পালিয়ে যাচ্ছে। এরপর আমাদেরকে বলা হয় যে 23শে মে 1945 সালে উইলিকে একটা দোকান থেকে রুটি চুরি করার সময় ধরে ফেলা হয়েছিল। সে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, তার নিজের পেট ভরার জন্য সংগ্রাম করে যেতে হচ্ছিল। আর এরপর 14ই নভেম্বর 1946 সালে উইলি এবং তার 6 জন সঙ্গীকে তাদের অপরাধের জন্য ফাঁসি দিয়ে দেয়া হয়। আর ফাঁসি হবার সময় উইলির বয়স ছিল মাত্র 21 বছর। আর এরই সাথে সাথে আজকের গল্পটা শেষ হয়ে যায়। এই গল্পটা আসলে আমাদের জার্মানির সেই কালো সত্যটাকে দেখায়, যেখানে জার্মানির নিজেদের সৈন্যরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু ছিল। তারা বাহিরের দেশের সাথে যুদ্ধে লেগে পড়লেও নিজেদের ঘরেই একটা বিশাল গৃহযুদ্ধের মতো শুরু হয়ে গিয়েছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যার ফলে এমন দুর্ভিক্ষের মতো একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিল জার্মানি। তো যাই হোক, ঘটনা কিন্তু সব কিছুই সত্য সত্য ঘটে গিয়েছিল। তো এই গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।